এই ব্লগে দেখাবো মুঘল যুগের ভারতের ইতিহাসের অন্যতম প্রাণকেন্দ্র আগ্রা শহর। আগ্রাতে অনেক দর্শনীয় ঐতিহাসিক স্থান রয়েছে, তবে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি স্থান আপনাদের এই ব্লগে ঘুরে দেখাবো। আগ্রার নাম শুনলেই সবার প্রথমে যে জায়গাটির নাম মনে পড়ে সেটা হলো তাজমহল। মার্বেলের শোক্য গাথা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য হলো এই তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটি নির্মাণ করে। তাছাড়াও তাজমহল থেকে 2 কিলোমিটার দূরে ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবরের তৈরি লাল রঙের বেলে পাথরের তৈরি আগ্রা ফোর্ট। এছাড়াও আগ্রা থেকে 36 বা 37 কিলোমিটার দূরে সম্রাট আকবরের এক সময়কার রাজধানী ফতেহপুর সিক্রি। আশা করছি আমাদের আগ্রা ট্যুরের ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করি। রাতে মানালি থেকে লক্ষ্মী হলিডেজ বাসে করে সকাল 6টায় দিল্লি এসে পৌঁছাই। দিল্লি থেকে আগ্রা যাওয়ার জন্য আমরা দিল্লির কাশ্মীরি গেট থেকে নিউগো বাসের টিকিট করে নিই। নিউগো বাসটি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এসি সিটার বাসে আমরা টিকিট করি। তো এই বাসের আমাদের ভাড়া পড়েছিল 360 বা 400 রুপি, আমার এক্সাক্টটা এখন মনে নেই। নিউগো ইলেকট্রিক্যাল বাসের ভিতরের পরিবেশটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, এছাড়া সিটগুলো অনেক কমফোর্টেবল ছিল। যদি রাস্তায় ট্রাফিক বা অন্যান্য কোনো ঝামেলা না হয় তবে 4.5 থেকে 5 ঘন্টার মধ্যেই আগ্রায় পৌঁছে যাব। এছাড়া আগ্রা আসার আগে আমরা যে মানালিতে গিয়েছিলাম সেই মানালি ট্যুরে সেই ব্লগগুলো দেখতে হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়াও আমি ভিডিওর শেষে থাম্বনেইলও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আগ্রাতে যাওয়ার রাস্তাগুলো অসম্ভব রকম সুন্দর। রাস্তার দুই পাশে সুন্দর সারি সারি সবুজের গাছ, ক্ষেত। এছাড়াও রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম খুব সুন্দর স্মুথ রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে যেতেও মনটা ভালো হয়ে যায়। মুঘল সম্রাট আকবর 1566 সালে বর্তমানের আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। তখন মুঘল সাম্রাজ্যের সময় এটি রাজধানী ছিল। বর্তমানে আগ্রা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় 230 কিলোমিটার দক্ষিণ পূর্ব যমুনা নদীর তীরে অবস্থিত। আমরা 3:30টার দিকে এসে আগ্রা পৌঁছাই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আগ্রা শহরটা ঘুরে দেখতে বেরিয়ে যাই। তো আমরা আগ্রার সদর বাজারটায় চলে আসি। এখানে আসলে আপনারা অবশ্যই মামা চিকেন ফ্র্যাঙ্কি হাউসে খাবেন, এখানে অনেক ধরনের কাবাব পাওয়া যায়। আগ্রা শহর তো কাবাবের জন্য বিখ্যাত, এটা সবারই জানা। সো আপনারা এখানে এসে কাবাব ট্রাই করতে একদমই ভুলবেন না, এখানে কাবাবগুলো অসাধারণ ছিল। এছাড়াও এখানে আপনারা আরও অনেক ধরনের স্ট্রিট ফুড পেয়ে থাকবেন। আর চাইলে আপনারা এই সদর বাজারে অনেক দোকান রয়েছে, সেখানে শপিংও করতে পারেন। এখানে অনেক দোকানে বা স্ট্রিটেও অনেক ধরনের জুয়েলারিস দেখতে পাবেন। তো এই যে আমি কানের দুলগুলো দেখছিলাম, এখানে সবগুলি কানের দুল মোটামুটি 80 থেকে 150 রুপির মধ্যে পাওয়া যাচ্ছিল। জয়পুরি টাইপের জুতা পেয়ে যাবেন, এগুলো দেখতেও অনেক সুন্দর। তো সদর বাজার থেকে ঘুরে আমরা টুকটাক শপিং করতে চলে আসি স্মার্ট বাজারে। আগ্রার স্মার্ট বাজারে আসতে হলে আপনাদের অটোওয়ালাকে সঞ্জয় প্যালেস অশোক কসমোস মল বললেই তারা আপনাকে এখানে নিয়ে আসবে। আমরা যেই হোমস্টেটাতে উঠি, হোমস্টের নাম হলো প্রিয়ানিস হোমস্টে। আমরা agoda.com এর মাধ্যমে আগেই বুক করে এসেছিলাম। আমরা আমাদের হোমস্টেতে চলে আসি। হোমস্টেতে এসে রুমে ঢুকতেই আমাদেরকে বানরগুলো ওয়েলকাম করে। এখানে সারাদিনই রুমের সামনে বানরগুলো দৌড়াদৌড়ি করতে থাকে। বানরগুলো মোটেও এখানে মানুষ দেখে ভয় পায় না।
রুমটা একটু আপনাদের দেখিয়ে দেই। তো আমরা যে রুমটা নিই, রুমটাতে ছিল ডাবল বেডের একটা বেড, এছাড়া একটা টেবিল, দুটো চেয়ার, এনাফ স্পেস ছিল, মোটামুটি ভালোই ছিল রুমটা। ওয়াশরুমটা খুব একটা বড় না হলেও তবে পরিষ্কার, এছাড়া গিজারের ব্যবস্থাও রয়েছে। একদিনের জন্য আমরা রুমটা ভাড়া করেছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 1300 রুপি। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে আমরা তাজমহল দেখতে চলে আসি। তাজমহল এত বেশি পর্যটকের ভিড় থাকে, যত সকালে আসা যায় ততই ভালো। ভারতের আগ্রার সাথে বেশিরভাগ দর্শনার্থীদেরই পরিচয় প্রয়োজন হয় না। আগ্রার নাম শুনলে সবার প্রথমে যে দর্শনার্থীর জায়গার নাম আসে সেটা হলো মুঘল সাম্রাজ্যের ভালোবাসার নিদর্শন এই তাজমহল। এই মহল ছাড়াও আরও অনেক জায়গা আপনারা আসলে ঘুরে দেখতে পারেন। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, তাজমহল যেহেতু মার্বেল পাথরের তৈরি, তাই মার্বেল পাথরের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, পলিউশনের কারণে তাজমহলকে রক্ষা করতে প্রায় 500 মিটারের মধ্যে অটোরিকশা বা কোনো যানবাহনের অনুমতি নাই। তাই আপনাকে অনেকটা পথ হেঁটে আসতে হতে পারে বা ই রিক্সা নিয়ে আসতে হবে। তাজমহলে ঢোকার জন্য মূলত 3টি প্রবেশ পথ রয়েছে, যেমন দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে। তবে পশ্চিম দিকই সবচেয়ে বেশি জনপ্রিয়, আর অনেক বেশি লাইন লেগে থাকে এই পশ্চিম গেট দিয়ে ঢোকার জন্য। তাছাড়াও পূর্ব গেট দিয়েও আপনারা ঢুকতে পারেন, সেখানে অনেক বড় বড় হোটেল রয়েছে। তাজমহলের ভেতরে যাওয়ার সময় জিনিসপত্র বা ব্যাগ কম আনবেন, কারণ এখানে অনেক কিছুই ভেতরে নেওয়া অ্যালাউড না। ব্যাগ নিতে হলো তা লকারে রেখে দিতে হবে। তাছাড়াও ব্লগ করতে চান যারা, তারা শুধু ক্যামেরা নিতে পারবেন, কোনো মাইক্রোফোন বা অন্য কোনো কিছু অ্যালাউড না। এই জায়গাগুলোতে আগে সৈন্যরা বসে পাহারা দিত। তাজমহলে ঢোকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 50 রুপি, আর সার্কভুক্ত কান্ট্রিদের জন্য 740 রুপি। এছাড়া সার্ক অন্তর্ভুক্ত বাইরের কান্ট্রিদের জন্য 1300 রুপি। এর মধ্যে আপনারা যদি শুধু টিকিট কেটে তাজমহল দেখতে চান, সেই ক্ষেত্রে সার্কভুক্ত কান্ট্রিরা শুধু 540 রুপি দিলেই হবে। আর যদি শাহজাহান মমতাজের সমাধিসহ দেখতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও 200 রুপি, অর্থাৎ টোটাল 740 রুপি পে করতে হবে। 15 বছরের নিচে বাচ্চাদের ঢোকার এন্ট্রি ফ্রি। তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার মমতার জন্য, অর্থাৎ তার স্মৃতির উদ্দেশ্যে এই মমতাজ মহলটি তৈরি করেন। এটি 17 হেক্টর জমির উপর নির্মাণ করা হয়। এই 1631 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে এর কাজ 1653 সাল পর্যন্ত চলেছিল। 1959 সাল থেকে মানুষকে তাজমহল ঢোকার অনুমতি দেওয়া হয়। এই পাথরের দরজাগুলো একদম চোখ ধাঁধানো সুন্দর। ইন্টারেস্টিং বিষয় হলো এই দরজার যে তাজমহল বানাতে যত বছর লেগেছিল, এখানে ততগুলো টোম বানানো হয়েছে। প্রথমে রোতে আছে গম্বুজের 11টা, এবং ওই পারে আরও 11টা গম্বুজ রয়েছে, অর্থাৎ মোট 22টা টম্ব রয়েছে এখানে। তার মানে হচ্ছে তাজমহল বানাতে টোটাল 22 বছর লেগেছিল। এছাড়া এখানে দরজার চারপাশে কোরআনের আয়াতও লেখা আছে। তাজমহলের ভিতরে ঢোকার জন্য এই বিশাল যে গেটটি দিয়ে এন্ট্রি করতে হবে, সেই গেটটির নাম হলো দরওয়াজে রওজা। আমরা এই দরজাটা দিয়ে এখন তাজমহলের ভিতরে প্রবেশ করব। বহু আকাঙ্ক্ষিত পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল আমরা এখন দেখব। ভারতে যদি কেউ ভ্রমণ করতে চায়, সেখানে বেশিরভাগ ভ্রমণকারীরই একবার হলেও এখানে আসতে চায়। কারো কারোর জন্য এটি দীর্ঘ প্রতীক্ষিত স্থান। এই হলো সেই ছোটবেলা থেকে টিভিতে দেখে আসা সে বহুল আকাঙ্ক্ষিত ভালোবাসা নিদর্শন, সেই তাজমহল। এতদিন টিভিতে দেখে আসা, গল্প শোনা সেই ভালোবাসার নিদর্শনকে নিজের চোখে বাস্তবে দেখার অনুভূতি অন্যরকম।
যতই আপনি ইউটিউব বা ব্লগে দেখে আসেন যে তাজমহল খালি, আপনি কোনো সময় সেই তাজমহল খালি পাবেন না। আমরা এতটা সকালে আসার পরও এখানে অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছে। আরও যত বেলা পারবে তত ভিড় হতে থাকবে, তাই চেষ্টা করবেন যত সকালে আসা যায়। আগ্রার আবহাওয়া অনেকটা দিল্লির আবহাওয়ার মতোই হয়ে থাকে, তাই সাধারণত এপ্রিল থেকে জুন বা জুলাই মাস পর্যন্ত না যাওয়াই বেটার, কারণ এই টাইমটা অসম্ভব রকম গরম থাকে, ঘুরেও আনকমফোর্টেবল লাগবে। আপনারা চাইলে অক্টোবরের শেষ থেকে মার্চের শুরুর মধ্যে যেতে পারেন। ওই সময়টা বেটার, একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে, আপনাদের ঘুরতেও কমফোর্ট লাগবে। তাজমহলের একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি তাজমহলকে যে দিক থেকেই দেখবেন সেদিক থেকেই একই রকম লাগবে। এছাড়াও তাজমহল মার্বেল পাথরে হওয়ার কারণে এক এক সময় বেলার এক এক রকম ইফেক্ট দেখতে পাওয়া যায়। তাজমহলের বাঁ সাইড দিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠে উপর থেকে তাজমহলের সৌন্দর্য, এই দিকটাতে একটু মানুষের নিরিবিলি কম ছিল, তাই এখানে ছবি তোলাটাও রিলস করাটাও অনেক সহজ ছিল। আমরা এখানে প্রচুর ছবি রিলস তুলেছি। এটা হলো যমুনা নদী। তাজমহল একদম যমুনা নদীর পাশেই অবস্থিত। নদী দূষণ, তাছাড়া মানুষজন বাড়ার কারণে প্রচুর যানবাহনের ধোঁয়া, সকল কিছু মিলাই তাজমহলের মার্বেল পাথরগুলো দূষিত হয়ে যাচ্ছে। সো এগুলাকে সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের ইতিহাস রক্ষা করতে হলে। কত নিপুণ এবং সুন্দর সূক্ষ্ম কারুকাজ করা। এছাড়া এই ঘরটির চারপাশে কোরআনের বিভিন্ন আয়াত লেখা রয়েছে। এই সাদা মার্বেল পাথরের তৈরি ঘরটির মধ্যেই রয়েছে শাহজাহান মমতাজের সমাধি। তাজমহল শুধু দর্শনার্থীদের জন্য শুক্রবার বন্ধ থাকে, কারণ ওই দিন এখানে লোকাল লোকজন বা মুসলিম দর্শনার্থীরা দুপুর টাইমে এখানে জুমার নামাজ আদায় করতে পারে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি আশ্চর্য হলো এই তাজমহল। তাজমহলকে ভালোবাসার প্রতীক বা নিদর্শনও বলা হয়ে থাকে। মার্বেল পাথরের শোকগাথা এটি। এর সৌন্দর্য দেখতে বিশ্বের দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী প্রতি বছর প্রতিদিন আসে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটি নির্মাণ করেছিলেন। মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। এই তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশা এবং বিশেষ করে পারস্য এবং মুঘল স্থাপত্যের আদলে। এটি বিশ্বের অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর একটি নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্বর্গীয় ভাস্কর্য। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটিকে তালিকাভুক্ত করেন। তাজমহলের উপরে উঠে অর্থাৎ শাহজাহান মমতাজের সমাধি দেখতে হলে আপনাকে নিচে থেকে আলাদা শৌকবার পড়তে হবে। শুধু শাহজাহান মমতাজের সমাধি দেখতেই আপনাকে এক্সট্রা 200 রুপি দিতে হবে। এই ঘরের ভিতরে শাহজাহান মমতাজের সমাধি রয়েছে। যেহেতু এটার ভিতরে ভিডিও করা অ্যালাউ না, আমার জানা ছিল না, তাই আমি কিছুটা ক্লিপ নিয়ে ফেলেছিলাম। পরে গার্ড এসে না করে আমি তেমন ক্লিপ নিইনি। এই মিনারগুলোতে তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, মশাল ধরানো হতো। তাজমহল দেখার জন্য বেস্ট টাইম কোনটা আপনারা জানেন? তা হলো সূর্যোদয়। তাজমহলে যেতে গেলে যদি সূর্যোদয় দেখতে না পান তবে সৌন্দর্যই মিস করে যাবেন। এইটা সূর্যোদয় দেখার বেস্ট সময়, কারণ সকালে সুন্দর সূর্যের আলোয় এই সৌন্দর্য অতুলনীয় হয়ে ওঠে। এছাড়াও যত সময় বাড়তে থাকে তখন মানুষের ভিড় হতে থাকে। সূর্যোদয়ের পাশাপাশি তাজমহল দেখার সুন্দর আরেকটা সময় হলো ফুল মুনের সময়।
মিন্স পূর্ণিমার সময়। আপনারা যদি পূর্ণিমার সময় তাজমহলকে দেখতে চান সেই ক্ষেত্রে হয়তো বা বিশেষ কিছু ফি বা শর্তের প্রয়োজন হতে পারে, আমার এক্সাক্টটা জানা নেই। তবে সেই সময় সন্ধ্যা 8:30 থেকে রাতে 12:30 পর্যন্ত তাজমহল ওপেন করা হয়। তাজমহল সাধারণত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। তারপর আপনারা আসার আগে টাইমটা দেখে আসবেন, যখনই আসেন সানরাইজের 30 মিনিট আগে এবং সানসেটের 30 মিনিট পর পর্যন্ত তাজমহল ওপেন থাকে। তো আমরা তাজমহল ঘোরা শেষ করে বের হয়ে যাচ্ছি। রাজকীয় একটা ঘোড়া দেখতে পেলাম বের হওয়ার পথে। তাজমহল থেকে বের হয়ে অনেকগুলো শপ দেখতে পারবেন, চাইলে আপনারা সেখান থেকে মার্বেলের তাজমহল, ম্যাগনেট, সোভিনার্স এগুলো কিনতে পারেন, কিন্তু এখানে প্রচুর হাই প্রাইস রয়েছে, একটু দামাদামি করে নেবেন। আমি একটা তাজমহল আর একটা মার্বেল পাথরের ওয়াচ কিনেছিলাম। তাজমহল আর এই ওয়াচটা মোস্ট প্রবাবলি দুইটা আমার 800 রুপির মতো পড়েছে, আর এই ম্যাগনেটটা আমাকে ট্যুরমেট একটা আপু গিফট করেছে। আমি তাজমহলটা লাইট লাগানো অবস্থায় কিনতে পারিনি, তাজমহল আমি নর্মালি কিনেছি। বাসায় এসে আমি লাইটের ব্যবস্থা করেছি একটু সুন্দর লাগার জন্য। তাজমহলের পাশাপাশি দর্শনীয় অন্যতম একটি জায়গা হলো আগ্রার এই আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট তাজমহল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ষোড়শ শতাব্দী অর্থাৎ 1565 খ্রিস্টাব্দের মুঘল সম্রাট আকবরের তৈরি এই সুবিশাল লাল রঙের বেলে পাথরের তৈরি এই আগ্রা ফোর্ট, যার আকর্ষণ তাজমহলের থেকে কোনো অংশে কম নয়। এটি ইউনেস্কোর অন্যতম বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃত। সম্রাট আকবর এই দুর্গ নির্মাণের কাজ শুরু করে থাকলেও এর সমাপ্তি করেছিল তার নাতি শাহজাহান। তিনি এই সামরিক দুর্গটিকে প্রাসাদে রূপান্তরিত করেন। এই ঢালু পথ দিয়ে ফোর্টের ভিতরে এন্ট্রি করতে হবে। এই পথটা এমনভাবে তৈরি করা যাতে শত্রুরা ঘোড়া দিয়ে যখন আসে সেই খুরের টাক টাক শব্দে পুরো সব সৈন্যরা রাজপ্রাসাদে সবাই সতর্ক হয়ে যেত। এছাড়া উপরের ঢাল থেকে ব্যারেল ছুঁড়ে মারা হতো শত্রুদের দমন করতে। তাছাড়া রোডের দুই পাশে যে ছিদ্রগুলো রয়েছে এগুলো দিয়ে গরম পানি বা গরম জল বা গরম তেল ছুঁড়ে মারা হতো শত্রুদের। আগ্রা ফোর্টের ঢোকা এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 50 রুপি এবং সার্কভুক্ত কান্ট্রিদের জন্য 90 রুপি। ফোর্টের মধ্যে ঢুকতেই আমরা প্রথমে একটা বাথটাবের দেখা পেলাম। এই বাথটাবটাতে নাকি জাহাঙ্গীর গোসল করত। তো ব্রিটিশরা যখন এখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছিল, এই বাথটাবটা যেহেতু পুরোটা স্বর্ণে মোড়ানো ছিল, তারা তাই এটা প্রাসাদ থেকে বের করে নিয়ে যেতে চায়, কিন্তু যেহেতু প্রাসাদ থেকে বের করে নিয়ে যেতে পারে নাই, তাই তখন ওরা বাথটাবটা এখানেই ফালাই দেয় আর এই বাথটাব থেকে স্বর্ণগুলো খুলে নিয়ে চলে যায়। আগ্রা ফোর্ট ঘোরার পাশাপাশি আপনারা চাইলে সাথে একজন গাইড নিয়ে নিতে পারেন, যে আপনাদেরকে এখানের ইতিহাস সম্পর্কে বলবে। যদিও অনেকে বলে তারা ভুল ইতিহাস বলে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় হিস্ট্রিক কোনো প্লেস ঘুরলে সেখানের ইতিহাস জেনে জেনে যদি দেখা যায় তাহলে ওই জায়গাগুলোকে অনেক বেশি রিলেট করা যায়। তাই আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম। গাইড মোস্ট প্রবাবলি 250 কি 300 রুপি নিয়েছিল আমাদের থেকে। এটা হচ্ছে জাহাঙ্গীর প্যালেস। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আকবর যে পোর্শনগুলোর কাজ করেছিল সেগুলো লাল পাথরের তৈরি, আর শাহজাহান যে অংশের কাজগুলো করেছে বা নির্মাণ করেছে সেগুলো সাদা পাথরের তৈরি। শাহজাহান আর মমতাজ যখন বেঁচে ছিল তখন তারা এই বিশাল ঘরটার মধ্যে থাকতো। এখানের এই খোঁচা খোঁচা দাগগুলোর মধ্যে অনেক দামি পাথর, স্বর্ণ, রত্ন ছিল, যা ব্রিটিশরা চলে যাওয়ার সময় এগুলো খুলে নিয়ে চলে গিয়েছে। ভাবতে অবাক লাগছিল যে একটা সময় শাহজাহান মমতাজ যেখানে থাকতো আমরা আজকে সেখানে দাঁড়িয়ে আছি। শাহজাহানের এই প্রাসাদটা শ্বেত পাথর আর অনেক ধরনের কারুকাজ করা। এই রুমটা गार्डन देख रहे हैं ना, इस गार्डन को बोलते हैं अंगूरी बाग। ऊपर नीचे तो कमरे बने, हरम हरम समझते हैं।
जो महल है ये खास ताजमहल मकबरा। প্রাসাদের মধ্যে আগে প্রচুর মিরর থাকতো, কারণ তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না, তাই বাইরে মশাল বা রুমের ভিতরে ক্যান্ডেলগুলোকে আয়নার প্রতিফলনের মাধ্যমে আলো বাড়ানো হতো। কথিত আছে তার 6 মেয়ে ছিল, যার মধ্যে 2 জন মেয়ে শুধু বেঁচে ছিল। উনি ওনার মেয়েদেরকে খুবই ভালোবাসতেন, তাদের কখনো বিয়ে দেননি, তাই তিনি তার মেয়েদের রুম পালকির আকারে তৈরি করেছিলেন। শাহজাহান সাদা তাজমহলটি বানানোর পর চাচ্ছিল তার মেহবুবের জন্য আরেকটি কালো তাজমহল বানাতে। যেহেতু আওরঙ্গজেব চাচ্ছিল না তার বাবা এত টাকা আর খরচ করুক, আর কোষাগারও যেহেতু টানাটানি শুরু হয়ে যাচ্ছিল, তাই আওরঙ্গজেব তার বাবাকে ঠেকাতে গৃহবন্দী করে। সেই সময় যেহেতু নারীরা তেমন একটা ঘরের বাইরে যেতে পারতো না, বা রানীরাও যেতে পারতো না, তো এখানে মেলা বা মার্কেট বসানো হতো। রাজা উপর থেকে তদারকি করতো, আর নিচে রানীরা নারীরা অনেক কিছু কেনা বেচা করতো। বিভিন্ন ধরনের প্রতিযোগিতাও এখানে হতো। এটাকে দিওয়ানে খাস বলা হতো তখন। ব্রিটিশ সেনাবাহিনীরা ক্যানেল বল দিয়ে এই জায়গাটাতে আক্রমণ করেছিল, যে কারণে এই কালো বেঞ্চটিতে ফাটল ধরে এবং ক্যানেল বলটি স্লিপ করে ওই দেওয়ালে যে একটা গর্ত তৈরি হয়েছে। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি যেই সময়টুকু তিনি গৃহবন্দী ছিলেন বা বেঁচে ছিলেন, তিনি আগ্রা ফোর্টের এই জায়গাটায় বসে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। আগ্রা ফোর্টে এলে যা দেখতে পারবেন সেটা আসলে আগ্রা ফোর্টের 3 ভাগের 1 ভাগ এখন দেখা যায়, বাকি 2 ভাগ দর্শনার্থীদের জন্য অ্যাভেলেবেল না। এই জায়গাটাতে রাজা কোনো গুরুত্ব মিটিং বা কোনো উৎসব করলে তখন রাজা মাঝখানে সিংহাসনে বসতো, জানালাগুলোতে তার স্ত্রীরা বসতো এবং প্রধানমন্ত্রী নিচে সাদা বেঞ্চে বসতো এবং বাকি সদস্যরা নিচের বিভিন্ন জায়গায় বসতো। এই জায়গা স্থাপনার অন্যতম একটি সৌন্দর্য হলো এখানে প্রায় 64টার মতো পিলার রয়েছে। তাছাড়া ওই পাশের যে দরজাগুলো রয়েছে বা গেটগুলো রয়েছে, ওই গেটগুলো বা পিলারগুলো এমনভাবে প্রতিসম করে তৈরি যে ওইখানে যে কোনো দিক থেকে সরাসরি রাজাকে দেখা যাবে, যে কোনো গেট দিয়ে সরাসরি এখানে আসা যাবে। রাজাকে যাতে সম্মান প্রদর্শনের কোনো বাধা না সৃষ্টি হয় এবং রাজাও সরাসরি তাদের দেখতে পারে, সেই জন্য সেইভাবে করে এই জায়গাটা তৈরি করা হয়েছিল। এখানে যুগদের একটা কামানও রয়ে গেছে স্মৃতি হিসেবে। সামনের এই গড়গুলোতে হচ্ছে রাজা সব সৈন্য বা আর্মিরা থাকতো এখানে। যেন কেমন লাগছে। এক সময়কার নাম করা রাজা প্রজারা, নামি দামি লোকেরা এখন কালের বিবর্তনে তারা কোথায় হারিয়ে গিয়েছে, পড়ে আছে শুধু তাদের স্মৃতি বিজড়িত কিছু অংশ। আমরা যেহেতু একদিনের জন্যই ঘুরতে এসেছি, তো আমরা এখান থেকে বের হয়ে এখন চলে যাব ফতেহপুর সিক্রিতে। তবে আমি সাজেস্ট করব আপনারা আগ্রা যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন, তাহলে আগ্রা ভালোভাবে এর ইতিহাস বা ভালোভাবে সবগুলো জায়গা ঘুরে যেতে পারবেন।
আগ্রা ফোর্ট ঘোরা শেষ করে আমরা তাড়াতাড়ি বের হয়ে চলে যাই ফতেহপুর সিক্রিতে। ফতেহপুর সিক্রিতে আমরা পৌঁছে যাই এবং বাদশাহী দরওয়াজা নামের একটি বিশাল বড় দরজা দিয়ে আমরা ফতেহপুরের ভিতরে প্রবেশ করছি। আগ্রা থেকে 37 কিলোমিটার দূরে সম্রাট আকবরের এক সময়ের রাজধানী ছিল ফতেহপুর সিক্রি। ফতেহপুর সিক্রিতে পার্কিংয়ে এসে নামার পর এখান থেকে আমরা একজন গাইড ঠিক করে নিই। মোস্ট প্রবাবলি গাইড 200 কি 250 রুপি পড়েছিল। তো গাইড ঠিক করে নিয়ে আমরা গাইডকে সাথে নিয়ে ফতেহপুর সিক্রি ঘুরে দেখার জন্য, ইতিহাস জানার জন্য চলে যাই। ফতেহপুর সিক্রি শুধু ইতিহাসের জন্যই বিখ্যাত নয়, এর প্রতিটি দেয়ালে দেয়ালে লাল বেলে পাথরের সৌন্দর্য কোনো অংশে কম নয়। এখানে একটা সুড়ঙ্গ রয়েছে, একে সুড়ঙ্গ বা আনারকলির জীবন্ত কবরও বলা হয়। সম্রাট সেলিম ও আনারকলির অসমাপ্ত প্রেম কাহিনীর কথা কম বেশি অনেকেই জানে। অনেক ঐতিহাসিকগণের মতে সম্রাট আকবরের নির্দেশে জীবন্ত কবর দেওয়া হয়েছে এখানে আনারকলিকে। আবার কেউ কেউ মনে করে এই সুড়ঙ্গ দিয়ে আনারকলি আগ্রা থেকে দিল্লি পালিয়ে গিয়েছিল। তাদের এই অসমাপ্ত প্রেম কাহিনী আজও পর্যটকদের কাছে বা এখানের মানুষদের কাছে এক রহস্যজনক অধ্যায়। দেয়ালের মধ্যে এই জায়গাটা আগে ভেন্টিলেশনের কাজ করত, এখনও এটা কাজ করে। এই অল্প একটু জায়গার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস আসা যাওয়া করে। এখানের এই কবরগুলো বলা হয় সেলিম চিশতির বংশধরদের কবর। বাইরেরগুলো পুরুষ বা বাচ্চাদের আর ভিতরেরগুলো মহিলাদের। উত্তরপ্রদেশের আগ্রায় 1569 সালে মুঘল সম্রাট আকবরের শাসনামলেই নির্মিত হয় এই ফতেহপুর সিক্রি। 1571 থেকে 85 সাল পর্যন্ত মুঘল রাজধানী ছিল এই সিক্রি। 1610 সালে এই শহরটি সম্পূর্ণরূপে বর্জিত হয়। ফতেহপুর সিক্রির মসজিদ চত্বরে এই সাদা শ্বেত পাথরে তৈরি জায়গাটা হলো সেলিম চিশতির দরগার। সম্রাট আকবরের যদি অনেকগুলো রানী ছিল, প্রত্যেকেরই সন্তান হয়েছিল, কিন্তু কাউকে বাঁচানো যাচ্ছিল না। পরে সুফি সাধক সেলিম চিশতির ভবিষ্যৎবাণী অনুযায়ী সম্রাট আকবর রানী যোধাবাইয়ের কোলে একটি পুত্র সন্তান লাভ করে। সেই পুত্র সন্তানের নাম দেওয়া হয় সেলিম। বড় হওয়ার পর সেই সেলিমের নামই হয় সম্রাট জাহাঙ্গীর। তো সম্রাট জাহাঙ্গীর যখন এই দরগার শরীফের কথা জানতে পারে, তখন তিনি মাজারটিকে শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দেন। সেলিম চিশতির সমাধি যদি এখন চাদর দিয়ে ঢেকে রাখা হয়, এখানকার অনেক মানুষ মনে করে যে এখানে এসে কিছু প্রার্থনা করলে তার সেই মনের ইচ্ছা পূরণ হবে। তো সেই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে তারা এখানে প্রে করে বা ফুল ছিটায়, অনেকে টাকা পয়সা দান করে যায়। অনেকে এখান থেকে চাদর কিনে আবার চাদরও দিয়ে যায়। এখানে ছোট্ট একটা পুকুরের মতো ব্যবস্থা করে দেওয়া আছে, যারা নামাজ পড়তে আসে তারা এখানে চাইলে ওযু করতে পারে। এই জায়গাগুলোকে দিনে ইলাহি বলা হয়। উত্তর দিকে দেওয়ানে খাস মহলটি সম্রাট আকবরের ইবাদতখানা ছিল। এখানে আকবর বিভিন্ন ধর্মের বৌদ্ধদের ধর্ম বিষয়ক আলোচনার জন্য ডাকতেন, যেখান থেকে আসে দিনে ইলাহির ধর্মচিন্তা। ফতেহপুর সিক্রির বাংলা অর্থ হলো বিজয়নগরী, অর্থাৎ দ্য সিটি অফ জয় বলা হয় একে। 1986 সালে এর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য শৈলীর জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করে এই জায়গাটিকে। এই প্রাঙ্গণে একটা বড় জামে মসজিদও রয়েছে, যেখানে একসঙ্গে 10,000-এরও বেশি মানুষ নামাজ পড়তে পারে। তাছাড়া এখানে নারী বা পুরুষের আলাদা আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে। আকবরদের সময় নামাজের সময় হলে একটা বিশেষ দেয়ালে হাত দিয়ে আঘাত করলে তা শুনলেই সম্রাট আকবর এখানে নামাজ আদায় করতে আসতেন। সেই দেয়ালটিতে এখনও আঘাত করলে নাকি শব্দ শোনা যায়। 16 শতকের এই মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদের নকশায় পারস্যের স্থাপত্য প্রতিফলিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো এর স্থাপত্য এমনভাবে তৈরি যে প্রতিটি দরজা থেকেই প্রতিটি দরজার কার্নিশ দেখা যায়।
সেলিম চিশতির মাজার, বুলন্দ দরজা, জামে মসজিদ যে জায়গাটা সেটা হচ্ছে ফতেহপুর। আর সিকরিতে গেলে আপনারা সম্রাট আকবরের রানীদের বাসস্থান দেখতে পারবেন। এখন সিকরিতে কিছু কাজ চলছিল তাইও বন্ধ, তাছাড়া আমরাও লেট করে ফেলেছিলাম, তখন প্রায় 5টা বেজে গিয়েছে, তাই আর আমাদের সিকরিটা ঘুরে দেখা সম্ভব হয়নি। আপনারা যদি যান সেক্ষেত্রে আগ্রা যেয়ে একটা দিন শুধু ফতেহপুর সিকরির জন্য রাখবেন। সিকরিতে গেলে আপনারা পঞ্চমহল, যোধাবাইয়ের প্যালেস, বীরবল, এলিফ্যান্ট গেট এছাড়াও আরও অনেকগুলো মহল দেখতে পারবেন। যে আমাদের যেহেতু সময় ছিল না, আমরা আর সিকরিতে যাইনি। 1569 সালে আকবর এখানে তার রাজধানী স্থানান্তরিত করলেও জলাভবের কারণে 15 বছর পরে এই নতুন রাজধানীকে পরিত্যক্ত ঘোষণা করে তারা আগ্রা ফোর্টে চলে যায়। ফতেহপুর সিকরিতে ঢুকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 50 রুপি, বাংলাদেশিদের জন্য 50 রুপি। আগ্রা ফোর্ট থেকে ফতেহপুর সিকরিতে আসার জন্য আপনারা সিএনজি ভাড়া করে নিতে পারেন। আমরা আপ অ্যান্ড ডাউন 800 রুপিতে ভাড়া করে নিয়েছিলাম। আর আগ্রা ফোর্ট থেকে ফতেহপুর আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তাছাড়াও আগ্রার ডেভেলপ অথরিটি বাস আছে, মোস্ট প্রবাবলি 30 টাকা ভাড়া দিয়ে সে বাসে চলে আসা যায়। সেলিম চিশতির ভবিষ্যৎবাণী সঠিক হওয়ায় পরে আকবর তার সম্মানার্থে এই জায়গাটিকে ধর্মীয় প্রাঙ্গণ হিসেবে নির্মাণ করে। আগ্রা ভীষণ রকমভাবে মুঘল সম্রাটদের জন্য ঐতিহাসিক পূর্ণ এবং ঐতিহ্য ঘেরা এক শহর, যেখানে একসময় ছিল অনেক জাঁকজমক ও উৎফুল্লতা, যা আজ পড়ে আছে শুধুমাত্র কালের সাক্ষী হয়ে। ফতেহপুর সিকরি সকাল থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত খোলা থাকে। ফতেহপুর সিকরিতে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি সেটি হলো এই বুলন্দাজ দরজা। এটি এশিয়ার সব থেকে বড় দরজা। এর উচ্চতা প্রায় 176 ফুট, চওড়ায় 90 ফুটের মতো। 1773 সালে গুজরাট জয়লাভ করলেও দরজার নির্মাণ শুরু করেন 1589 সাল থেকে 1601 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 বছর সময় লেগেছিল এই দরজা নির্মাণ করতে। এই দরজা দিয়েও এই ফতেহপুরের ভিতর প্রবেশ করা যায়। লাল ও হলুদ বেলে পাথরের দরজার কাঠামো, এছাড়া পাল্লায় কাঠের কারুকাজ করা, অপরূপ নকশা করা এই বুলন্দ দরজার সৌন্দর্য এবং ইতিহাস একসঙ্গে ধারণ করে আছে। দরজার পূর্বের দিকে খিলানের পারস্যে লিপিতে লেখা রয়েছে মুঘল সম্রাট আকবরের গুজরাট বিজয়ের কথা। আপনারা ফতেহপুর সিকরিতে আসলে গাইডের সাহায্য নিয়ে এখানের বিখ্যাত হালিম, কাবাব এই টাইপের খাবার পেতে পারেন। আমাদের যেহেতু টাইম খুব শর্ট ছিল, আমরা কোনো ফুড ট্রাই করিনি, কিন্তু আপনারা সেটা করতে পারেন। আমরা আসার সময় গাইড আমাদেরকে তার পরিচিত একটা দোকানে নিয়ে যায়। এখানে অনেক ধরনের সোভিনারিস ছিল, কিন্তু আমাদের কাছে এখানে একটু প্রাইস হাই মনে হয়েছে, তাই আমরা এখান থেকে কোনো কিছুই কিনিনি। তা আপনারা কিনতে চাইলে একটু দামাদামি করবেন। আগ্রাতে যদিও আমাদের একদিনের সফর ছিল, চেষ্টা করেছি আগ্রার বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখাতে, তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেহপুর। সময়ের অভাবে আমরা সিকরিটা ঘুরতে পারিনি, কিন্তু আমার মনে হয় আগ্রা বেড়াতে গেলে অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন। তো আমরা ফতেহপুর সিকরি ঘোরা শেষ করে তাড়াতাড়ি হোটেলে যে ব্যাগ ট্যাগ নিয়ে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। নিয়োগো বাস আমরা রাত 9টায় উঠেছিলাম, ভাড়া পড়েছিল 400 রুপি। আমাদের ফ্লাইট যেহেতু দুপুরের দিকে ছিল, তাই আমরা একটু সকাল সকাল উঠে ভাবলাম দিল্লির ইন্ডিয়া গেটটা একটু ঘুরে যাই।
তাই আমরা একদম সকালে উঠে ইন্ডিয়া গেট দেখতে চলে আসি। ইন্ডিয়া গেট 1914 এবং 1919 সালে সংগঠিত এই দুই যুদ্ধে প্রায় 90,000-এরও বেশি সেনার স্মৃতি রক্ষার্থে এই সৌধটি নির্মাণ করা হয়। এটি লাল সাদা বেলে পাথর ও গ্রানাইট দিয়ে তৈরি। এখানে গান্ধীজির একটা বড় মূর্তি রয়েছে। ইন্ডিয়া গেটের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আসতে হবে। সেই টাইমটা এখানে লাইট শো করা হয়। এরপর 11টার দিকে আমরা চলে আসি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানে 3:15 বাজে দুপুরে। সেই ফ্লাইট লেট করে ছেড়েছে প্রায় 6টার দিকে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আমাদের দিল্লি থেকে ঢাকা রিটার্ন করার জন্য টিকিট পড়েছিল 7,500 টাকা। এই 7টা দিন আমরা অনেক আনন্দে সময় কাটিয়েছি, অনেক মজা করেছি। একটা লম্বা দিল্লি, মানালি, আগ্রা ট্যুর দিয়ে অনেক সুন্দর কিছু স্মৃতি সাথে নিয়ে আবার সেই কর্মব্যস্তময় নগরী ঢাকার উদ্দেশ্যে দিল্লি এয়ারপোর্ট থেকে রওনা দিলাম। আমরা এই 7 দিন কোথায় কোথায় গিয়েছি প্লাস মানালির ব্লগগুলো দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লিংক ক্লিক করে দেখে নিতে পারেন। বিমানে আমাদেরকে একটা পেস্ট্রি দিয়েছিল আর একটা বিরিয়ানি সবজি ছিল সাথে। খাবার মোটামুটি ভালোই ছিল আর একটা ছোট পানির বোতল ছিল। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন। এছাড়া আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।